নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে আলোচনা হবে ত্রিপুরা নিয়ে। কেন ত্রিপুরা নিয়ে? না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই দুর্গাপুজোর ঠিক আগ মুহূর্তে ত্রিপুরাতে আবারও বাজবে ভোটের দামামা। অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন, এবং সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে এখন যত জল্পনা কল্পনা চড়ছে তার কারণ কি? না, ইতিমধ্যেই আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, রওনা দিয়েছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, এবং তার সাথে গেছেন বিপিন দেববর্মা। এই যে তিনজনের বৈঠক দিল্লির শীর্ষ নেতৃত্বের সাথে, এবং তারপরে যেমনটা সূত্রের খবর মথার সাথেও নাকি বৈঠক, সব মিলিয়ে দিল্লির এই বৈঠকেই কি তাহলে জোটের সমীকরণ, জোটের সমস্ত জোটের অঙ্কর সমাধান? প্রশ্ন তো থাকছে। এবং তারই সাথে এখনো পর্যন্ত যেটা খবর, তাতে করে 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে যদি ভিলেজ কাউন্সিলের দিন ঠিক হয়ে যায় তাহলে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। অন্যদিকে 9 থেকে 11 তারিখ সেপ্টেম্বর মাসে চলবে স্ক্রুটিনির প্রক্রিয়া বা পর্ব, এবং তারপরে 12 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে প্রচার। এবং তারপরে প্রচার শেষ হতে না হতেই আগামী 27 সেপ্টেম্বর নির্বাচন বা ভোট। এখনো পর্যন্ত সম্ভাবনা এটাই, যদিও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তারই মধ্যেখানে এবার জোট নাকি এককভাবে লড়াই, প্রশ্ন থাকবে আজকে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং তার সাথে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি এখানেই, আমার সঙ্গে থাকবেন ভার্চুয়ালি ত্রিপুরা থেকে অতিথিরা, যার মধ্যে বিজেপির পক্ষ থেকে থাকছেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ, তিনি জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই। থাকছেন তিপ্রামথার থেকে টিসিএফ অর্থাৎ তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থাকছেন সেন্টু মিয়া, জুড়ে গেছেন অলরেডি, এবং থাকছেন কংগ্রেসের নেতা রিন্টু লাল দেব। আমি তিনজনকেই জানাবো স্বাগত আমার সাথে আজকের এই সাফ কথাতে। আমি শুরু করব আলোচনা একেবারে বিজেপিকে দিয়েই শুরু করব, যেহেতু রানাবাবু রয়েছেন আমার সাথে। রানাদা, এই যে ছবিটা, মানে ত্রিপুরাতে ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন, এবং তার আগে এই যে দিল্লিতে বৈঠক, যে বৈঠক আগামী কালকে হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভিলেজ কমিটির নির্বাচনের আগ মুহূর্তে বিজেপি তিপ্রামথা একক মঞ্চে, না আলাদা লড়াই? কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? আপনাদের চ্যানেলের পর্দায় যারা আজকে আমাকে শুনতে পাচ্ছেন, সকলকে আমি প্রথমে আমার দলীয় পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। পাশাপাশি শ্রাবণ মাস চলছে, শিবর যারা উপাসক আছেন, এছাড়াও সকল শিব ভক্তদের এবং হিন্দু সনাতনীদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দেখুন, আজকে সবেমাত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিল্লিতে গেলেন। ওনাকে আরো কিছু বিষয়, এরকম নয় যে শুধুমাত্র ভিলেজ কাউন্সিল নিয়েই ওনাকে ডাকা হয়েছে। আমাদের সাংগঠনিক অনেক প্রক্রিয়া প্রতিনিয়ত থাকে। ইতিমধ্যে আজ থেকে আমাদের রাজ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণের জেলা পর্যায়ের যে প্রশিক্ষণ, সেটা শুরু হয়েছে এবং পুরো রাজ্য জুড়ে প্রশিক্ষণ চলছে। তো এই ধরনের সাংগঠনিক কার্যক্রম আমাদের প্রতিনিয়তই লেগে থাকে। এছাড়া আগামী দিনে আপনারা জানেন যে পৌর নিগমের নির্বাচন আছে এই মাসেই, এই বছরই, এবং আমাদের সাংগঠনিক একটা রদবদল হয়েছে। সবেমাত্র আমাদের নতুন রাজ্য সভাপতি হলেন এবং রাজ্যের অফিস বেয়ারার্সটা সবেমাত্র ঘোষণা হলো, মোর্চা প্রেসিডেন্ট ঘোষণা হলো, কিন্তু পুরো যে প্রক্রিয়াটা সেটা এখনো সম্পন্ন হয়নি, এবং সেই জন্য আরো কিছু বিশেষ সাংগঠনিক বিষয় আছে। এগুলো সব নিয়ে একত্রিত ভাবে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অভিষেক দেবরায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গিয়েছেন। সঙ্গে আমাদের একজন সাধারণ সম্পাদক, যিনি বিশেষ করে জনজাতিদের প্রজেক্ট করেন, শ্রী বিপিন দেববর্মা, উনিও গিয়েছেন। তো সব মিলিয়ে আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়ার একটা অংশ হিসেবে ওনারা আগামীকাল একটা বৈঠক আছে, এবং শুধুমাত্র এরকম নয় যে আগামীকালই বৈঠক, তারপর দিনও আমি যতটুকু জানি একটা বৈঠক আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দলীয় আভ্যন্তরীণ কিছু কথোপকথন আছে, এগুলো নিয়ে দিল্লি ওনাদেরকে ডেকেছেন এবং এগুলো নিয়ে চর্চা হবে। বেশ,
ভালো। বেশ কিছু বিষয় থাকছে, তার মানে আজকের আলোচনার মধ্যে আমি একটু অপর প্রতিনিধির কাছে চলে যাব। কংগ্রেসের থেকে রিন্টু বাবু রয়েছেন আমার সাথে। রিন্টুদা, এই যে ছবিটা দেখতে পাচ্ছি যে একদিকে ত্রিপুরাতে সামনেই রয়েছে কমিটির ভোট, ভিলেজ কাউন্সিলের নির্বাচন, এবং তার পাশাপাশি পুরো ভোট, যেটা রানাদা বলছিলেন সেই ভোটও আসন্ন। সব মিলিয়ে দিল্লিতে এই যে আবারও ছুটলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন, দলের কার্যকর্তারা রয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সামনেই ভোট এবং তার আগে ত্রিপুরার পরিবেশ, আভ্যন্তরীণ রাজনীতি কতটা উত্তপ্ত এই মুহূর্তে? প্রথমেই তো আপনাদের দর্শকদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যেটা আপনি বলছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আহ, এই যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে, এটা রাজ্য সরকার 10 বছরের ধরে এটাকে আটকে রেখেছিল। এটার মেয়াদ চলে গেছে, কিন্তু নির্বাচন হয়নি। আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার প্রেক্ষিতে হবে বলে আমরা বিশ্বাস রাখি। রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করতে হবে। তার জন্য এটা প্রশাসনিক লেভেলে দেখছিলাম কিছুদিন আগে একটা প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু এখন আবার এটা থমকে গেছে মনে হচ্ছে। তো সে যাই হোক, সেই একটা বিষয় রয়েছে, পূর্ব পরিষদের নির্বাচন রয়েছে। কিন্তু যেটা বলছিলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে তাদের হাইকমান্ড ডেকেছেন, সেখানে গেছেন দিল্লিতে। এই এই ধরনেরই একটা সময় ত্রিপুরা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিও গিয়েছিলেন দিল্লিতে। পরের দিন এসে উনি রিজাইন দিয়ে দিলেন ওনার মুখ্যমন্ত্রীশিপ থেকে। তো এখনো ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় গেছেন দিল্লিতে। ত্রিপুরার যে বর্তমান আভ্যন্তরীণ বিজেপির যে রাজনৈতিক আবহ চলছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা রাজ্যবাসী এবং দেশবাসী সেটা দেখছে। এখানের প্রাক্তন যিনি সাংসদ ছিলেন, প্রতিমা ভৌমিক মহোদয়া, এই রাজ্যের বিজেপির একজন আদি নেতৃত্ব, উনি গত কিছুদিন আগে একটা মিডিয়াতে ওনার বক্তব্য রাখতে গিয়ে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেটা তাদের দলগত ব্যাপার। এখানকার যিনি প্রাক্তন সাংসদ রয়েছিলেন রেবতী ত্রিপুরা, উনিও রাজনীতি থেকে বিদায় নিয়ে শিক্ষকতার চাকরিতে পুনরায় আবার প্রাইভেট বিদ্যালয়ে ছিলেন, সেখানে আবার চলে গেছেন। তো এখানকার প্রাক্তন এমডিসি একজন আছেন, কিছুদিন, আমি নামটা এখন ভুলে গেছি, মনে নেই, ওনাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করেছে। উনিও প্রতিনিয়ত বিজেপির দলীয় কুন্দলের ব্যাপার প্রকাশ্যে ফেসবুকে প্রচার করছেন। গতকাল দেখলাম এখানকার সদ্য প্রাক্তন বিজেপির এসটি মোর্চা, জনজাতি মোর্চা যারা তারা বলে, সেই জনজাতি মোর্চার সভাপতি প্রাক্তন বিধায়ক আমবাসা থেকে পরিমল দেববর্মা, তিনিও বিস্ফোরক অভিযোগ এনেছেন সরকারের বিরুদ্ধে ফেসবুকে লিখে। তো এই হচ্ছে বিজেপির মানে অন্তর্কুন্দল চলছে। এরকম অবস্থায় হয়তো বাবু, এখানে এই যে অন্তর্কন্দলের কথা বলছেন, তাহলে কি আদর্শগত সমীকরণে কোথাও গিয়ে ফারাক থাকছে? মানে এই যে একটা দূরত্ব বিজেপির সাথে বিজেপির কর্মীদেরই, সেটা কি দলকে কেন্দ্র করে না কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে? বিজেপিতে ব্যক্তি বিশেষের রাজনীতি চলছে। এখানের আদর্শ তো নেই। হ্যাঁ, আমরাও তো বিজেপি করেছিলাম, বিজেপিটাকে এই রাজ্যে আনার ক্ষেত্রে আমরাও ভূমিকা নিয়েছিলাম, কিন্তু এখন তো এটা ব্যক্তি বিশেষের রাজনীতি চলছে। আমি একটু রানাদার কাছে উত্তর নেব। রানাদা, যেটা রিন্টুদা বলছিলেন যে বিজেপিতে ব্যক্তি বিশেষের একটা রাজনীতি চলছে, মানে ব্যক্তি কেন্দ্রিক কোনো রকম ভাবে দেখা যাচ্ছে যে দূরত্ব বা সমীকরণ, কেন সত্যি কি তাই? না, রানাদার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আমি একটু এই ব্যাপারে, সেন্টুদাও রয়েছেন আমার সাথে, জুড়ে গেছেন, আমি একটু চলে যাবো সেন্টু মিয়ার কাছে। সেন্টুদা, যে অভিযোগ আজকে রিন্টু বাবু তুলেছেন, আমরা যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথাও বলি পার্টিকুলারলি, তিনিও কিন্তু বারবার বিভিন্ন মাধ্যমে এসে প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে মানিক সাহা, মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার সাথে তার দূরত্ব বা তার যত রকমের সমস্যা, কিন্তু বিজেপির সাথে বা ভাজপার সাথে তার কোনো রকমের সমস্যা নেই। এর প্রমাণও আমরা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বিভিন্ন মিছিল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু ব্যক্তি মানিক সাহার সাথে তার দূরত্ব তিনি প্রকাশ্যে নিজের মুখে তিনি সে কথা বলেছেন। কি বলবেন? প্রথমে নমস্কার নিউজ লাইভ বাংলাকে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং আপনাদের দর্শক তো
নমস্কার জানাই। দেখুন, আমি যতটুকু জানি, মহারাজ প্রদ্যোৎ কিশোর দেব বর্মন আজ পর্যন্ত বিজেপির কোনো মিছিল মিটিং এ যায়নি। যেগুলি গিয়েছে সরকারি প্রোগ্রাম। হুম। মিছিল মিটিং এ তো যদি আপনাদের কাছে এমন কোনো রিপোর্ট থাকে, তথ্য থাকে, থাকতেও পারে, বাট না, সরকারি আমার নিঃসন্দেহে সরকারি বিভিন্ন প্রোগ্রাম, সেখানে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্বদের উপস্থিতি, সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে, সাম্প্রতিককালে অসমেও দেখা গেছে। একদম একদম সেটা সরকারি প্রোগ্রাম ছিল, হুম। শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। হুম। দেখুন, আমরা ত্রিপুরার মধ্যে এখনো অ্যালায়েন্স পার্টনার হুম। এর নিয়ে গভর্নমেন্টের। ত্রিপুরা তো সরকারেও আমরা আছি। তো যদি কাউকে ইনভাইট করে সরকারি প্রোগ্রাম কেন যাবে না? কোথাও তো লেখা নেই যে সরকারি প্রোগ্রামে উনি যেতে পারবে না। অ্যালায়েন্স পার্টনার যেতেই পারি। না, নিশ্চয়ই যেতে তো পারি, আমার সেটা নিয়ে কোনো রকমের সমস্যা নেই, কিন্তু সেন্টু বাবু, এই যে সমস্যা, মানে বিজেপির সাথে যে আদর্শগত কোনো রকমের কি কোনো সমস্যা তৈরি হয়েছে কোথাও গিয়ে, সমীকরণ কি মিলছে না? না, তেমন কোনো কিছু নেই। দেখুন, ব্যক্তি কেন্দ্রিক সমস্যা থাকতে পারে, বাট দলগত, যেমন বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, মহারাজ অনেকবার বলেছে, আপনারা দেখেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মহারাজের কোনো ধরনের আজ পর্যন্ত খুব ভালো সম্পর্ক আছে। রাজ্যে এক দুজনের সাথে থাকতেই পারে, সেটা ব্যক্তি কেন্দ্রিক, বাট দিল্লির সাথে মহারাজের সম্পর্ক ভালো। যদি আগামীকাল দিল্লিতে কংগ্রেস সরকার হয়, মহারাজ তো বলেছে যে আমি কংগ্রেসের সাথে কথা বলতে অসুবিধা নেই, কারণ আমার যে দাবিগুলি সেগুলি কেন্দ্রীয় সরকারই পূরণ করতে পারবে। তাই কেন্দ্রে যে থাকবে আমি তার সাথেই কথা বলবো। সেন্টু বাবু, তাহলে এই যে ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন ত্রিপুরাতে রয়েছে, আর এই ভোটের আগে কোথাও গিয়ে আপনারা কি আবারও জোট করছেন? সমতলে যে জোটটা আমরা দেখেছি, সেই জোটটা কি আমরা পাহাড় ভোটেও দেখতে পাবো? না, দেখুন, জোটের বিষয়ে সেটা আমার বলার অধিকার নেই। সেটা হাইকমান্ড চিন্তা করবে, পার্টির যারা নেতৃত্ব আছে তারা চিন্তা করবে। সেই বিষয়ে আমি বলতে পারবো না। সেটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি একটু রিন্টু বাবুর কাছে যাব আরো একবার। রিন্টু বাবু, এই যে আপনি যে অভিযোগগুলো তুলছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আরো একটু আমরা ভিতরের দিকে যাই, যে ভিলেজ কাউন্সিল নির্বাচন যেটা প্রায় 10 বছর পরে হচ্ছে, এতগুলো বছর না হওয়া, এর পেছনেই বা আপনি কি বলবেন কারণ? দেখুন, আজকে এই যে 10 বছর ধরে নির্বাচন হয়নি, বিজেপির কাউকে বললে বা তাদের স্পোক্স পার্সনরা বলবে কোভিড এর কারণে ওটা পিছিয়ে গিয়েছিল, তারপর বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে। কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে বিজেপি দল সেটাকে আটকে রেখে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই ভিলেজ কাউন্সিলগুলির অবস্থা কি আজকে সেখানে গেলে বোঝা যায়। 10 বছর ধরে নির্বাচিত প্রতিনিধিরা নেই সেখানে। বিজেপি 18তে সরকারে আসার পর 9 জন 8 জন করে করে একটা কমিটি মানিয়ে সেখানে পরিচালিত করেছে। এই এডিসি ভিলেজ কাউন্সিলগুলি সঠিকভাবে হয়নি, লুটে পুটে খেয়েছে। তারপর ত্রিপুরামথা এডিসির সরকারে এসছেন, ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের কমিটি মানিয়ে কাজ করার চেষ্টা করছেন এখন। তারপর রয়েছে বিএসসি চেয়ারম্যান। আমাদের রাজ্যে 58টা আরডি ব্লক রয়েছে, তার মধ্যে 40টা ব্লকেই এডিসি এলাকার বিএসসি চেয়ারম্যান রয়েছেন। এটা ওই পূর্বতন যে সিপিএম সরকার যাওয়ার পর যারা বিএসসি চেয়ারম্যান ছিলেন তাদের মেয়াদ শেষেই সেখানে বিজেপি থেকে মন গড়া ভাবে 40 জনকে তৈরি করে দেওয়া হয়েছে চেয়ারম্যান। তাদের একটা সরকারি ভাতা রয়েছে এবং তারা জনগণের পরিষেবা না দিয়ে নিজেরা নিজেদের পরিষেবা পাওয়ার জন্য ব্যস্ত আছেন। আজকে ত্রিপুরা রাজ্যে 8 থেকে 9টি বিজেপি নেতারা বলবেন সড়ক জাতীয় সড়ক হয়েছে, একসময় একটা ছিল। মাত্র 1 বছর 1.5 বছরের মধ্যে সেই রাস্তাগুলির অবস্থা কি? এটা আমার অভিযোগ নয়, এই অভিযোগগুলি আমি তুলছি না, বিজেপির যারা দায়িত্বশীল নেতৃত্বরা আছেন। আজকে থেকে 6 দিন আগে বিজেপির এ রাজ্যের প্রাক্তন সভাপতি রণজয় কুমার দেব, তিনি উনার সামাজিক মাধ্যমে বড় করে লিখেছেন যে একটা সময় গর্ব করে বলতেন ত্রিপুরার নামের কথা, রাজ্যের কথা। আজকে উনার লজ্জা হয় ত্রিপুরার কথা বলতে। এই 8-9টি রাস্তা কমিশন বাণিজ্যের নিয়ে বিজেপির নেতারা কন্ট্রাক্টর ঠিকাদারের কাছ থেকে 2 নম্বরই কাজ করেছেন ওরা,
এবং আজকে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে, গাড়ি চলাচল করতে পারে না, যারা যানবাহন শ্রমিকরা আছেন, মালিকরা আছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। এবং এই রাস্তাগুলি কিন্তু এডিসির উপর দিয়েই গেছে অধিকাংশ। ত্রিপুরার তো 2/3 অঞ্চল নিয়ে এডিসি। আজকে এডিসিতে পানীয় জলের অনেক পাহাড় অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা নেই। জল জীবন মিশনের নল সেখানে লেগেছে কিন্তু জল নেই। আজকে শিক্ষা ব্যবস্থা এডিসির এই যে দীর্ঘ 10 বছর ধরে নির্বাচন হয়নি, গ্রামাঞ্চলের এই যে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এডিসি বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন, তার একটা ভূমিকা আছে। এটা কেন করা হয়েছে? যাতে তৃণমূল স্তর পর্যন্ত মানুষ সুযোগ পেতে পারে সরকারের। তার জন্য এই ছোট ছোট সংস্থার মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করে মানুষকে সেবা দেওয়া। আজকে মানুষ তার থেকে বঞ্চিত হয়েছেন। আমি রানাদার শুনতে পাচ্ছি না, আমি একটু রানাদার কাছে যাব। রানাদার, আমি একটু উত্তর নেব। রানাদা, অনেকক্ষণ ধরে রিন্টু বাবু যে অভিযোগ তুলছেন, একদিকে এডিসির দীর্ঘদিনের নির্বাচন না হওয়ার ফলে উন্নয়ন হয়নি, থমকে গেছে, অন্যদিকে বিজেপি আর বর্তমানে প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রেবতী ত্রিপুরা থেকে শুরু করে রণজয় কুমার দে, অনেকের নামই বললেন তিনি, যে তারা সবাই বিজেপির থেকে ক্ষুব্ধ কোথাও গিয়ে। রানাদা, দেখুন, আমি যতটুকু নেটওয়ার্কের ইস্যু এখানে চলছে, তারপরে আমি যতটুকু শুনেছি, ওরা বলছিল যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন এতদিন না হবার কারণ বলছিল বিজেপি এতদিন ধরে বন্ধ রেখেছে। দেখুন, আপনি খুব ভালো একজন এডিটর, আপনি নিউজ মিডিয়াতে আছেন। কালকে যদি আপনাকে কেউ বলে যে আপনি কাল থেকে কোর্টে যাবেন, কোর্টে গিয়ে আপনি উকালতি করবেন, হ্যাঁ, তাহলে হবে না তো, এটা আপনার কাজ নয়। ঠিক আছে, সমাজে প্রত্যেকের যার যার আলাদা কাজ দেওয়া আছে, আলাদা দায়িত্ব দেওয়া আছে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, তো উনি একটা রাজনীতির প্রতিনিধিত্ব করছেন, অনেক বড় দলের শুনেছি রাজনীতির প্রতিনিধিত্ব করেন। তো যেহেতু একটা দলের রাজনীতির প্রতিনিধিত্ব করেন, উনার এতটুকু জ্ঞান থাকা দরকার যে নির্বাচনের দিন ক্ষণ করায় নির্বাচন কমিশন, যেটার আলাদা দপ্তর আছে, একটা বিজেপি করায় না। তো রাজনীতি যেহেতু করে, এই জ্ঞানটুকু থাকা দরকার। এবার আসছি, উনি প্রতিমা ভৌমিকের কথা বলছেন, আমি একটু সাউন্ড ক্ষেত্রে দলের আভ্যন্তরীণ ব্যাপার। সব তো কংগ্রেস যেহেতু করিয়েছে। এটা দিল্লিতে যখন আমাদের দলের নির্বাচন আভ্যন্তরীণ কমিশন ব্যাপার, এটা আমাদের সর্বভারতীয় দলের ক্ষেত্রে ঊর্ধ্বতন কংগ্রেস যখন কর্তৃপক্ষ আছে, ইউপিএ সরকারে ছিল, আমাদের বিভিন্ন তখন যদি কোনো নেতৃত্বরা অভিযোগ আছেন, থাকে কেন্দ্রীয় তখন নেতৃত্ব সেটা আছেন, কংগ্রেসের দোষ। ওনারা বিষয়টা আর দেখছেন। এখন বিজেপির ক্ষেত্রে এবং বলতে গেলে আমাদের এটা দল বিজেপির নয়, সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ বিজেপির দল। সব যা করে আমাদের সব ঠিক আছে। দলের নীতি আদর্শ মেনে আমাদের দল চলে। এবং রেবতী ত্রিপুরার কথা বলছেন, উনার জানার জন্য বলছি যে রেবতী ত্রিপুরা একজন শিক্ষক ছিলেন, এবং শিক্ষক থাকার পরে উনি রাজনীতিতে এসছেন ওই অবস্থাতে, শিক্ষক থাকা অবস্থায়, এবং পরবর্তী সময় উনি এমপিও হয়েছেন। উনি এখন রাজনীতিতে আছেন। উনি স্পষ্ট বার্তা দিয়েছেন, উনি সামাজিক মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন নিউজ মিডিয়াকে ডেকে, যে আমি বিজেপি ছাড়িনি, ছাড়বো না। বিজেপি আমার প্রত্যেকটা আমার হৃদয়ে আছে, আমার আমার অন্তরে আছে। আর আমি আমি যে স্কুলে ছিলাম, ওই স্কুলে কিছুটা শিক্ষক স্বল্পতা রয়েছে আমি শুনেছি, এর জন্য এখন আবার আমি জয়েন করলাম। এবং উনি রাষ্ট্রবিজ্ঞানের একজন দায়িত্ববান শিক্ষক, সেই জন্য উনি জয়েন করেছেন এবং উনি শিক্ষকতাও করবেন। এবং যেহেতু এটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুল, সেই জন্য ওই স্কুলগুলো থেকে রাজনীতি করতে, মানে চাকরি থাকা অবস্থায় রাজনীতি করা যায়। তো উনি রাজনীতিও করবেন, শিক্ষকতাও করবেন। তো এই হলো মূল বিষয়টা। এগুলো নিয়ে সমাজে ওদের কাছে এখন আর কোনো ইস্যু নেই। বিজেপিকে মানে কটূক্তি করার মতন কোনো ইস্যু নেই, কারণ পুরো রাজ্য জুড়ে একটা খুশির বাতাবরণ চলছে, উন্নয়নের জোয়ার চলছে। তো সেই জন্য ওদের কাছে কোনো ইস্যু নেই। এগুলো বিষয় নিয়ে ওরা উলু বনে মুক্ত ছড়ানোর মতন কথা বলছে। উন্নয়নের জোয়ার কিভাবে বইছে সেটা প্রতিমা ভৌমিক জি, প্রাক্তন এই রাজ্যের থেকে নির্বাচিত সাংসদ, উনি উনার প্রেস একটা মিডিয়াতে বলেছেন। প্রতিমা হ্যাঁ, বোমা ফাটিয়েছেন, মানুষ, রাজ্যের মানুষ দেখছে। উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আমি ভালো করে জানি, আপনি আমাকে বলতে হবে না যে রেবতী ত্রিপুরা প্রাইভেট স্কুলে আছেন। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলে দিতে পারি, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার
তিনিও এটা প্রাইভেট ওই স্কুলে বাইরে এভাবে থেকে চাকরি কিছু করতেন। চুনোপুটি ত্রিপুরা নেতা রাজ্যের এসে, প্রাক্তন বিধায়ক হ্যাঁ, সুমন চুনোপুটি বিশ্বাস কার্যকর্তারা, ফটিকরাই থেকে হ্যাঁ, নির্বাচিত, যারা দেশের তিনিও মঙ্গল চায় না, প্রাইভেট স্কুলে রাজ্যের শিক্ষকতা মঙ্গল চায় না, করতেন এবং করেছেন। তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই বার্তাটা সেটা থাকবে সেদিন যে এবং তারা আজকে যেন এগুলো থেকে অনেক বিরত আমি থাকে। আমি একটু থামাবো, আজকের যে আমি দিন দুজনকেই থামতে ত্রিপুরা অনুরোধ রাজ্যে করবো। বিশ্বের সর্ববৃহৎ দল বিজেপি, রিন্টু বাবু আমি সেখান থামাবো। থেকে আজকে প্রতিমা ভৌমিক কি করছেন বা তার কি বক্তব্য রয়েছে আমরা এই বিষয়ে আলোচনা করছি না, আমাদের আলোচনা হচ্ছে আজকে ভিলেজ কাউন্সিল ভোটকে নিয়ে, তাই আমরা এই বিষয়ে আবারও পরবর্তীতে আসবো। রানাদা, যে প্রশ্ন হচ্ছে যে দিল্লিতে এই যে বৈঠক, এই বৈঠকেই কি কোথাও গিয়ে পাহাড়ের যে ভোট সেই ভোটের ভাগ্য নির্ধারণ হতে পারে? পাহাড়ের ভোটের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। পাহাড়ের ভোটে তাহলে এই ভোটে কি আপনারা জোট করছেন না এককভাবে লড়বেন? শুনুন, আমাদের ত্রিপুরা মথার সঙ্গে আমাদের জোট আছে, এটা সকলেই জানে। এবং আমরা জোট হয়ে আমরা লোকসভাতে লড়েছি এবং আমরা একটা রাজ্যের মানুষকে একটা সুন্দর, একটা সুস্থ একটা জোট হবার পরে আমরা সরকার উপহার দিতে পেরেছি। এবং পরবর্তী সময় ত্রিপুরা মথা আমাদের অবশ্যই আমাদের শারিক দল, আমাদের বন্ধু দল। তো আমরা ত্রিপুরা মথার সঙ্গে আমাদের কথাবার্তা হবে, এটা আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছেন, দিল্লির নেতৃত্ব আছেন, আমাদের গার্জিয়ান আছেন। আমরা তো আর ওই চুনোপুটি নেতার দলগুলোর মতন তো এরকম নয় যে আমাদের কোনো গার্জিয়ান নেই। আমাদের গার্জিয়ান আছে, আমাদের অভিভাবক আছে, তারা অবশ্যই এই বিষয়ে কথাবার্তা বলবেন, সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরকম নয় যে আমরা ওই ধরনের কিছু সমাজদ্রোহীর কথা শুনে আমরা এগুলোকে পাত্তা দিয়ে চলবো। ত্রিপুরা মথা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে, এটা আমি জানি। এবং আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে, নির্বাচন সম্বন্ধে কি রণকৌশল রয়েছে, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, তারা নির্ধারণ করবেন। এগুলো নিয়ে ওদের মাথা ঘামানোর দরকার নেই। আমি একটু সেন্টুদার কাছে যাবো। সেন্টুদা, এই যে যদি জোট হয়, আপনারা দুজনেই দাবি করছেন যে আপনারা দুজনেই শরিক, এবং আমরা সকলেই জানি যে সমতলে জোট রয়েছে, বিধানসভা ভোট সামনেই রয়েছে ত্রিপুরাতে, কিন্তু তার আগে এই যে পাহাড়, আমরা এডিসি ভোট দেখেছি, সেখানে এককভাবে আপনারা লড়াই করলেন, এরপরে ভিলেজ কাউন্সিল আসছে, সেখানে জোট হতে পারে এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার যদি জোট হয় বা জোট না থাকে, তাহলে তৃতীয় পক্ষের কেন হস্তক্ষেপ লাগছে আপনাদের দুজনের মধ্যে, মানে দুই দলের মধ্যে? কোথাও গিয়ে কি একটা ফাটল এখনো পর্যন্ত স্পষ্ট, যার কারণে দুই পক্ষের আলোচনাতে এর সমাধান বেরোচ্ছে না? না, দেখুন, বিজেপি যে সাংবিধানিক বলতে তারা যে দলগত যে নির্দেশ, সেটা দিল্লি থেকে আসে। আমি যতটুকু জানি যতগুলি রাজ্য আছে, নির্দেশ দিল্লি থেকে আসে। তো কার সাথে জোট করবে, কার সাথে কি আসন সমঝোতা করবে, এটা সম্ভবত রাজ্য ডিসিশন করে না, দিল্লি ডিসিশন করে। তাই বিজেপির সাংগঠনিক কিভাবে চালাবে সেটা বিজেপির ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। বাট আমি আমার দলেরটা বলতে পারবো, জোট হোক জোট না হোক, আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে মানুষের সঙ্গে আছি। এবং কালকে যদি ইলেকশন হয়, নির্বাচন হয়, আমরা একও লড়তে প্রস্তুত, জোট হলেও আমাদের কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের বর্তমানে জোটে আছে, আমরা এখনো এনডিএ পার্টনারে আছি। এবার এডিসির সাধারণ নির্বাচন, যেটা আমরা আলাদা লড়েছিলাম, বিজেপি আলাদা লড়েছিল, সেটা আলাদা বিষয়, আলাদা কেন লড়েছে। কিন্তু যদি ভিলেজ ইলেকশনে জোট হয় ভালো, না হলেও আমাদের কোনো অসুবিধা নেই। সেন্টুবাবু, দুটো প্রশ্ন এক্ষেত্রে, যদি জোট হয় তাহলে আমার প্রশ্ন থাকছে যে এই যে টিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি বারবার বেশ কিছু দাবির কথা তুলেছিলেন, যার মধ্যে আমরা দেখেছিলাম ত্রিপাক্ষিক চুক্তি এবং সেখানে ত্রিপুরা অ্যাকর্ড নিয়ে আলোচনা, বিশেষ করে রোমান স্ক্রিপ্ট, যে হরফের দাবিতে এখনো পর্যন্ত ত্রিপুরাতে আন্দোলন চলছে, সমস্ত স্টুডেন্টরা রাস্তায় নেমেছেন, এবং তার পাশাপাশি তারা বেশ কিছু দাবি, জনজাতিদের উন্নয়নে বেশ কিছু দাবি দেওয়া চাইছেন। এবং সেই দাবি দাওয়াগুলোর ক্ষেত্রে যদি আজকে জোট হয়ে যায়, এবং সেখানে রাজ্য সরকার, বারবার দেখছি যে অভিযোগ তুলছেন যে রাজ্য সরকারের দ্বারা সেই সমস্ত কোথাও গিয়ে যেন স্যাংশন হচ্ছে না, তাহলে জনজাতি মানুষজন যারা আজকে ভোট দিয়েছেন, যারা আজকে প্রদ্যোৎ কিশোর বা বুবাগ্রার নামে যারা আজকে জয়ধ্বনি করছেন, তাদের কোথাও গিয়ে কনফিউশন তৈরি করা হবে না? এবং যদি যদি
জোট হয়, হুম মহারাজ বারবার বলেছে যে আমার যে দাবিগুলি আছে এগুলি সবগুলি সাংবিধানিক দাবি। এমন না যে কোনটা সংবিধানের বাইরে গিয়ে আমি দাবি করছি। পথ বরক ইস্যু বলুন, ল্যান্ড বিল ইস্যু বলুন, ডাইরেক্ট ফান্ডিং বলুন, সবগুলি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। যেটা আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের সময় দেশের হোম মিনিস্টার অমিত শাহজি হুম বলেছিল সকলের সামনে যে 6 মাসের মধ্যে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে। কিন্তু আমরা দেখলাম যে সেটা 6 মাসের জায়গায় প্রায় 18 মাস হয়ে গেছে। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হলো, টিটিএডিসির সাধারণ নির্বাচন ডিক্লেয়ার হলো। যেহেতু কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি, তাই আমরাও সাধারণ মানুষকে কি বলবো, কি জবাব দেবো? হুম তার জন্য আমরা আলাদা ইলেকশন লড়েছিলাম। বেশ এখন আমি যতটুকু জানি, হুম কেন্দ্রীয় সরকার যদি তার দাবি পূরণ না হয়, হুম হয়তো আলাদাই লড়বে। এটা পার্টির যা সিদ্ধান্ত মানে সেটাই মানতে হবে এবারেও আমাদের। যদি, তার মানে আপনার কথা অনুযায়ী যদি কেন্দ্র কোনো রকম ভাবে যে যে দাবিগুলো আপনাদের রয়েছে তা যদি পূরণ না হয়, তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচনে আলাদা লড়বেন বা সেই সিদ্ধান্তই নেবেন। হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা আছে, হতে পারে। কারণ যে দাবিগুলি আছে এগুলি যদি পূরণ না হয়, তাহলে তো যা আমাদের পার্টির সর্বোচ্চ যারা মহারাজ বা পার্টির প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি, সিদ্ধান্ত নেবে কি করবে, কথা বলেই নেবে। বেশ, আমি আমি একটু রিন্টু বাবুর কাছে যাবো। রিন্টু দা, যে কথা আজকে সিন্টু দা বলছেন যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা এককভাবে লড়বেন, দাবি পূরণ হলে তো আলাদাই কথা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জনজাতির মানুষজন তাদের কোথাও গিয়ে একটা সেন্টিমেন্ট বা তাদের যে বিশ্বাস ভরসা, সেখানে গিয়ে আঘাত নয়? হচ্ছে, দেখুন, এই যে সেন্টু বাবু বললেন ওনাদের দাবি সাংবিধানিক দাবি, এবং সত্যি ওনারা সেটা করে আসছেন। এবং কংগ্রেস এই দল দাবি তো আজকে নয়, এই দাবি দীর্ঘদিন ধরে, ত্রিপাক্ষিক দীর্ঘদিন ধরে, চুক্তিও হয়ে গেছে, কিন্তু সেই চুক্তি আজকে এটাই কোথায়? এটাই এটা নিয়ে আমি একটু বলছি। তার এটা বলতে গেলে একটু আগে যেতে হবে। আসলে এই তিপ্রামথা দল, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন এটা শুরু করেন, আসলে এটা বিজেপির বিরোধী যারা ছিলেন জনজাতিদের মধ্যে, সেই সেন্টিমেন্টকে কেন্দ্র করেই তাদেরকে নিয়েই এই দলটা তৈরি হয়েছে, সম্ভবত মনে হয়, আমরা যতটুকু জানি। তারপর বিধানসভা গেল, বিধানসভার আগে ওনারা আলাদাভাবে 23-এর লড়াই করেছেন। পরবর্তী সময়ে বিজেপির সাথে বিরোধী দল থেকে গিয়ে সরকারে গেছেন, সেটা ভালো কথা, ওনাদের নিজস্ব ব্যাপার। গত এডিসি নির্বাচনে, এর আগে বিধানসভার সময়, গত বিধানসভার আগে না বিধানসভার পরে, ওই বললেন যেটা সেন্টু বাবু, অমিত শাহজি এসে ত্রিপুরাতে বলেছিলেন যে 6 মাসের মধ্যে সেই দাবি দাওয়া পূরণ করে দেবেন। একটা মৌ স্বাক্ষর হলো। কিন্তু আজকে 18 বা 20 মাস চলে গেছে, এখন পর্যন্ত সেটার একটা দাবিও পূরণ হয়নি। এবং গত এডিসি নির্বাচন, স্বশাসিত জেলা পরিষদ যেটা এমডিসি নির্বাচন গেল, সেখানেও তিপ্রামথা এককভাবে লড়াই করেছেন, অথচ ওনারা এনডিএ তে আছেন। তারপর আমি যতটুকু জানি, এবং আমরা যে গ্রামে গ্রামে এলাকাতে ঘুরি, এলাকার যারা জনজাতি অংশের মানুষ আছেন তিপ্রামথার মধ্যে, আমি বলছি অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ভালো সুসম্পর্ক রয়েছে, একসাথে আমরা একসময় রাজনীতি করেছি। হুম তাদের মেজরিটি, বেশিরভাগ অংশ চাইছেন না যে আগামী এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপির সাথে ঝুট হোক। এবং যেটা সেন্টু বাবু বললেন যে এই দাবিগুলি যদি পূরণ না হয়, হয়তো ঝুট হবে না বলে ওনার কাছেও একটা খবর আছে, উনি হয়তো ঠিকই বলেছেন। কারণ কিন্তু বিজেপির কাছে কোনো রাস্তা নেই। এডিসি এলাকায় আপনারা দেখেছেন বা শুনেন, আপনারা জানেন, আপনারা খবর রাখেন, এডিসি এলাকায় বিজেপি বিভিন্ন এলাকায় যাওয়ার মতো অবস্থায় নেই। গত এডিসি নির্বাচনে আপনারা দেখেছেন কি হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে হোটেল ভাড়া করে ওনাদের কর্মীদের, যারা ঔদ্ধত্য দেখাতেন বেশি, হ্যাঁ, এত অহংকার এত ঔদ্ধত্য দেখাতেন, তারা ওই আগরতলায় গিয়ে হোটেল ভাড়া করে রেখেছে জনরোষের ভয়ে। এই এরকম অবস্থায় আলটিমেটলি আপনি যেটা শুরু করার সময় বলছিলেন যে সমস্যা বা ক্ষতি কার হচ্ছে, ওই এলাকার যারা জনবসতিরা আছেন, জনবসতিরা আছেন, আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাইবো ওনাদের দলগত ব্যাপার, ঝুটের ব্যাপার, ওনারা ঝুট করুন বা না করুন,
কিন্তু নির্বাচন যদি হয় শান্তিপূর্ণভাবে যাতে হয়, নির্বাচনের পরেও যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, এই আহ্বান আমরা রাখবো, আমরা এটা চাই। আমি একটু রানাদার কাছে যাব। রানাদা, অনেকক্ষণ ধরে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে রানাদার। তারপরেও জানতে চাইবো যে এই যে রিন্টু বাবু বা সেন্টু বাবু যে কথাগুলো তুলছেন আজকে, যে জোট হোক বা না হোক, মানুষের আবেগ, মানুষের মনোভাব সেখানে কোথাও গিয়ে কি কোনো আঘাত ফেলবে? দেখুন, আপনার এই কথার উত্তর দেওয়ার আগে আমি, যিনি কংগ্রেস দলের প্রতিনিধি বসে আছেন, ওনার উদ্দেশ্যেই বিশেষ করে বলছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ যে আপনার সঙ্গে কথাবার্তা চলছে, আমি আমার দলের অবস্থান নিয়ে কথা বলেছি, আমি আমার দলের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, আগামী দিনে আমরা কি করব সেই নিয়ে কথা বলছি, কিভাবে রাজ্য চলতে হবে এই নিয়ে কথা বলছি। তীব্রা মথাও মোটামুটি আমি যতটুকু শুনতে পেয়েছি তাদের দলের অবস্থান, তাদের স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে কথা বলছিল। একবারও এই যে কংগ্রেস দলের প্রতিনিধি বসে আছে, উনি একবারের জন্য উনার দলের স্ট্র্যাটেজি, দল কি চাইছে, আগামী দিনে কি করবে, ওদের নির্বাচন নিয়ে কি অভিমত, দল কিভাবে আগামী দিনে তাদের লড়াই আন্দোলন করবে, এগুলো নিয়ে কোনো কথা বলেনি। এই বিগত আমি একটু সাউন্ড দিতে বলবো 20 বছর ধরে, 20 বছর ধরে যিনি প্রোগ্রাম পরিচালনা করছেন উনি আমাকে প্রশ্ন যা করবেন আমি তাই উত্তর দেব। উনি আমার কাছ থেকে আমার দলের স্ট্র্যাটেজি একবারের জন্য জানতে চাননি যে এই নির্বাচনে কংগ্রেসের কি ভূমিকা হবে। আপনি আমাকে শেখাতে হবে না, এটা আমি ভালো করে জানি। আমাকে যেটা প্রশ্ন করা হবে আমি তার উত্তরই দেব। যাদের আপনি আমাকে শেখাতে হবে না, মানে আপনি রাজনৈতিক আপনারটা অবস্থান বলুন। নেই, তারা আসছে আজকে অন্য দলের নিয়ে কথা বলতে, আলোচনা করতে। যাই হোক, সত্যিটা আপনার বলছি যে তো, মূল আলোচনাটা ছিল, সত্যিটা ভালো যে লাগবে না, মানুষ তাদের অবস্থান, সত্যি কথা বলতে ভালো লাগবে না, এগুলি আমার কথা নয়। আপনাদের দলের বিক্ষুব্ধ যারা নেতৃত্বে আছেন তারাই বলছেন, তারা আজকে প্রেসের সামনে এসে কথা বলছেন। বেশ, আমি রিন্টু বাবু একটু থামবো, আসবো রিন্টু বাবু, আপনাদের আসবো। দলের মুখপত্ররাও। রিন্টু বাবু, আমি একটু থামবো, রিন্টু বাবু একটু থামবো। আমি আপনাকে বলবো, জনজাতিরা আছে, আমাকে অ্যাঙ্কার যিনি প্রশ্ন করবে, যা প্রশ্ন করবেন আমি তার উত্তর দেব। তাদের উন্নতির জন্য যদি কেউ কাজ করে দেবেন না, সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে, এবং এটা কাজে করবে দেখিয়ে দিয়েছে। যে জনজাতিদের জন্য যদি কেউ সঠিকভাবে চিন্তা করে, জনজাতি প্রত্যেকটা অংশের মা বোন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, সমস্ত বিষয়ে তাদের জন্য যদি কোন সরকার চিন্তা করে, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত জাতি বলুন, জনজাতি বলুন, সমতল বলুন, পাহাড় বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এককভাবে এবং সমান্তরাল ভাবে সকলের বিকাশের জন্য চিন্তা করে এবং কাজ করে দেখিয়ে দিয়েছে। এবং এর উদাহরণ, এডিসিতে বিগত দিনে যে বাজেট ছিল, সেই বাজেটের পরিমাণ আমাদের সরকার আসার পরে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এটা হলো আমাদের কাজের গতি। জানাতা, আমার আরেকটা বিষয় জানার আছে, যে এই যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন দীর্ঘ 10 বছর ধরে হয়নি এবং তারপরে অবশেষে সেপ্টেম্বরে হতে চলেছে, তার মানে অনেক কাজ আপনাদের পেন্ডিং রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, সেটা 10 বছর ধরে যে কাজ হয়নি, আটকে রয়েছে। এবারে ভিলেজ কাউন্সিল নির্বাচনে আপনাদের মূল এজেন্ডা কি হতে পারে, বা উন্নয়ন কোন ভাবে, কোন দিক থেকে আপনারা শুরু করবেন? আগে যা ছিল তাই থাকবে। আমাদের এজেন্ডা ছিল জনজাতিদের উন্নয়ন, জাতিরও উন্নয়ন, পাশাপাশি তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, রাস্তাঘাট, জল, পানীয় জল এবং বিদ্যুৎ, এগুলোই আমাদের উন্নয়নের এজেন্ডা, যেটা বিগত দিনে ছিল, আজকেও সেটা আছে এবং আগামী দিনেও। আমি আমাদের সরকারের হয়ে বলছি, আমরা শুধু একটাই লক্ষ্য, যে জাতি জনজাতি ভেদাভেদ নেই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, সকলের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়ন। এবং আজকের দিনে এই রাজ্যকে আমাদের সরকার আসার পর কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, রাজ্যের পরিকাঠামো কোন জায়গায় দাঁড় করিয়েছে, এবং আপনি পর্যটন বলুন, আপনি আমাদের রাজ্যের স্পোর্টস বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেছেন আমাদের সরকার আসার পর অন্তত 7 থেকে 8 জন পদ্মশ্রী পেয়েছে এই রাজ্য থেকে। এবং দীপা কর্মকার থেকে শুরু করে ইদানিং আমাদের রাজ্যের আরেকজন আমাদের সন্তান, যিনি স্বর্ণপদক পেয়েছেন স্পোর্টসে, সেটাও আপনারা দেখেছেন। এবং আমাদের রাজ্য আজকে কালচারালে কোন জায়গায় ছিল, আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো প্রতিটা ক্ষেত্রে
আমাদের রাজ্যের প্রত্যেকটা সন্তান যেন রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের রাজ্যে থেকে তারা যেন রাজ্যের মান সারা দেশের সামনে তুলে ধরতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সরকার কাজ করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, এবং আমাদের প্রতিটা যারা কার্যকর্তা আছে তারাও মানুষকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং মিছিলের লাইন লম্বা না করে যে যেটা প্রাপ্য তার প্রাপ্যটা দেওয়া যায় সেটার ব্যবস্থা করছে আমাদের সরকার, আমাদের কার্যকর্তারা প্রতিনিয়ত। বেশ, এবং চলে যাব আবারও আলোচনাতে। আমরা আজকে কথা বলছি ত্রিপুরাকে নিয়ে, কারণ ত্রিপুরাতে বর্তমানে যে জোটের সমীকরণ চলছে, যেখানে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং সবকিছু ঠিকঠাক থাকলে, যেমনটা জানাচ্ছিলাম যে দুর্গাপুজোর ঠিক আগেই ভিলেজ কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিপুরাতে, এবং 2028-এ যেখানে রয়েছে ত্রিপুরাতে বিধানসভা ভোট, তার আগে কি এটা সেমিফাইনাল? সে নিয়ে আলোচনাতে আমি আবারও চলে যাব এই মুহূর্তে। একটু আমি সেন্টুবাবুর কাছে যাব। সেন্টুবাবু, এই যে বিজেপির সাথে জোট হোক বা না হোক, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি আগেও জানাচ্ছিলাম যে বেশ কিছু প্রশ্ন তো আসছেই। ফর্মুলা আপনাদের কি কি হবে, আসন ভাগ থেকে শুরু করে কোন দল কতটা জায়গা ছাড়বে, এবং সর্বোপরি এই ভোট নির্বিঘ্নে হবে তো, শান্তিতে সম্পন্ন হবে তো? কারণ এডিসি ভোটের কিন্তু একটা বড় ছবি আমাদের সামনে রয়েছে, যেখানে একের পর এক অশান্তি। এবারের ভোটটা শান্তিতে হবে তো? নিশ্চয় নিশ্চয়। দেখুন, কে কত আসনে লড়বে, কে কতটা পঞ্চায়েতে লড়বে, সেটা জোট হলে আমাদের পার্টি সুপ্রিমো চিন্তা ভাবনা করবে, দিল্লির সাথে কথাবার্তা বলে যে কে কয়টা পঞ্চায়েতে লড়বে। জোটটা হলে আমরা আমরা মতো লড়বো, বিজেপি বিজেপির মতো লড়বে, কংগ্রেস কংগ্রেসের মতো লড়বে, সিপিএম সিপিএম এর মতো লড়বে। আর দ্বিতীয় কথা হলো, দেখুন, অশান্তির ছায়া যেটা বলেছেন, টিটিএডিসির সাধারণ নির্বাচনে বহিরাগতরা যখন এডিসির ভিতরে ঢুকেছে তখনই অশান্তিটা লেগেছে। এর আগে কিন্তু কোনো জায়গায় যেখানে যেখানে বহিরাগতরা ঢুকেনি সেই জায়গাতে কোনো বিন্দু মাত্র সমস্যা হয়নি। যেখানে বহিরাগতরা ঢুকেছে সেখানেই সমস্যা হয়েছে। তো এডিসির ভিলেজ ইলেকশন যদি হয়, যদি বাহির থেকে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে আসবে, এলাকাবাসী তো বসে থাকবে না, না? মানে বহিরাগত বলতে কাদেরকে বোঝাচ্ছেন? এই ভোটের অশান্তি তৈরির ক্ষেত্রে কাদের দিকে আপনাদের অভিযোগের আঙুল? না, আমরা কোনো দলের দিকে অভিযোগ নেই। যারা বাইরের থেকে এডিসির মধ্যে ঢুকে অশান্তি করার উদ্দেশ্যে, ছাপ্পা দেওয়ার উদ্দেশ্যে, সকলেই বহিরাগত। আমি একটু রিন্টু বাবুর কাছে যাব আরো একবার। রিন্টু বাবু, কিছুক্ষণ আগেই রানাদা আপনাকে বলছিলেন যে নিজেদের দলের রণকৌশল এজেন্ডা কি হবে। আমি তো শুধু ত্রিপুরা বা বিজেপির কথা নয়, নির্বাচন হলে আপনারাও তো নিশ্চয়ই লড়বেন বা প্রতিনিধি দেবেন, সেক্ষেত্রে আপনাদেরই বা এজেন্ডা কি থাকবে, কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে এই ভোটকে সামনে রেখে? এটা বলার আগে আমি বলতে চাই, এই আজকের এই অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে আমাকে একবারও আপনি এই প্রশ্নটা করেননি। আমাকে যা প্রশ্ন করেছেন আমি তাই উত্তর দিয়েছি। এবার যিনি বিজেপি থেকে, তিনি আমার কথার রেশ টেনে নিয়ে উনি বলছেন আমি নাকি ওই ইন্টারফেয়ার করছি বা আমাদের দল ইন্টারফেয়ার করছে তাদের ব্যাপার নিয়ে। এটাই তো বোঝাতে চেয়েছেন। এবার আপনিই বলুন, আপনি তো আমাকে প্রশ্ন করেননি, এটা আপনারা ঠিক করবেন। এবং আজকের যে আপনাদের হেডলাইন রয়েছে, যে ক্যাপশন রয়েছে, এটাও তিপ্রা মাথা এবং বিজেপির ঝুট হবে কিনা, তাই তো? একদমই তাই। এবং আচ্ছা, যাই হোক, তারপরে আমার, আপনি বলুন। হ্যাঁ, এখন আমি বলছি সেটা ওই ওই ঔদ্ধত্যশালী বিজেপির যারা নেতারা আছে তাদের উদ্দেশ্যে আমি সেটা বলেছি, এই কথাগুলি বলেছি। এরা তো উদ্ধত্ত অহংকারে এরা সব জানতা হয়ে গেছে। এটাও আমার কথা নয়। ওই গত 3 দিন আগে বিজেপির প্রাক্তন এই সাংসদ প্রতিমা ভৌমিকজি বলেছেন, হ্যাঁ, যে এরা সব জানতা। মানিক শাহজি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন বেশি জানতা হয়ে গেছেন। না, আমরা এখানে কোনো কাউকে কোনো ব্যক্তি আক্রমণ চাই না, এটা আমার কথা নয়। তাই তো আমি বলছি এটা আমার বক্তব্য নয়। আমি আমার মুখ দিয়ে জাস্ট বললাম এটা উনার বক্তব্য, ওনাদের দলের ব্যাপার। যাই হোক, আমাদের দলের এজেন্ডা যেটা, আমরা সর্বভারতীয় দল, আমাদেরও হাইকমান্ড রয়েছেন, আপনারা জানেন। তো হাইকমান্ড এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের শেষ সিদ্ধান্ত হাইকমান্ড নেন।
এখন পর্যন্ত আমাদের কাছে যে স্ট্র্যাটেজির খবর রয়েছে, আমরা এককভাবে লড়াই করার জন্য আমাদের কংগ্রেসের যে শক্তি, সাংগঠনিক শক্তি রয়েছে, তার থেকে আমরা তৈরি আছি। আমাদের কাজকর্ম সাংগঠনিক সব জায়গায় চলছে। অদূর ভবিষ্যতে এই নির্বাচনের আরো সময় ঘনিয়ে যত আসবে, আমাদের দিল্লির নেতৃত্ব, আমাদের প্রদেশের নেতৃত্বরা কি সিদ্ধান্ত নেবেন সেটা সময় মতো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা জানিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আমরা এককভাবে কিন্তু লড়াই ঋতুবাবু, করার একটা জন্য বিষয় পরিষ্কার আমরা আছে, প্রস্তুত। এই যে আপনাদের দল আজকে ত্রিপুরার বুকেও টিম টিম করে জ্বলছে, মাত্র 3জন বিধায়ক রয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে এতদিন ধরে আপনারাও তো একটা সময় ক্ষমতাতে ছিলেন, তারপরও আজকে কেন এতটা খারাপ দশা, কেন এতটা খারাপ হাল আপনাদের, কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে? কোথায় খামতি বা গাফিলতি মানুষ করে ধরবেন? মানুষ মানুষ মুখ ফিরিয়ে নেয়নি। একটা সময়ে এটা সত্যি 2018 বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে গোটা কংগ্রেসের 1.5% বা 1% বাদ দিলে সবাই তো বিজেপিতে চলে গিয়েছিল পরিবর্তনের জন্য। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এজেন্ডা ছিল তখন সিপিএম কে হটানোর, একটাই এজেন্ডা ছিল। সরকার আসার পর হয়ে গেছে হিন্দু মুসলমান, পাহাড়ি বাঙালি, জনজাতি বাঙালি, একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করে বিজেপি যেটা তাদের চিরাচরিত সিস্টেমে যেটা করে থাকে সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে, দেখছেন আজকে গোটা ভারতবর্ষ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষ তৈরি হয়ে আছে। সেটার দেখতে রেশ দেখা যাচ্ছে। আজকে ত্রিপুরাতেও বলছেন 3জন, আমাদের তো এখানে তো শূন্য ছিল, 18-র পর তো শূন্য হয়ে গিয়েছিল। উপনির্বাচনে 18-র পর 2021 সম্ভবত 21 বা 20-এ হবে, তারপর যখন সুদীপ রায় বর্মনজি বিজেপি ছেড়ে পদত্যাগ করে ওনার এমএলএ পদ থেকে কংগ্রেসে আসলেন, তারপর উনি উপনির্বাচনে লড়াই করে এই কঠিন পরিস্থিতিতে, তখন একজনও এমএলএ নেই, আজকের দিনে কংগ্রেসের যে অবস্থা তার থেকেও আরো খারাপ অবস্থা ছিল সাংগঠনিক, সেই সময় সুদীপ রায় বর্মন বিপুল ভোটে উপনির্বাচনে জয়ী হয়েছেন। তারপর গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের 3জন জিতেছেন বিভিন্ন। এখন আমি এই বিষয়গুলি নিয়ে আপনার এখানে বলতে গেলে অনেক সময়, কংগ্রেসের ভোট অনেক বেড়েছে এবং আগামী দিন আমরা নিশ্চিত কংগ্রেস এ রাজ্যে আবার সরকারে ফিরে আসবে। হ্যাঁ, বিগত দিনে অনেক ত্রুটি আপনি বলছেন রয়েছে, কংগ্রেস তো সরকারে ছিল, কিন্তু আমরা যদি দেখি একটু ইতিহাসটা, এই এডিসি কে গঠন করেছেন? ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে হয়েছে। জমির অধিকার, যে আমাদের জনজাতিরা, আদিবাসীরা, আমরা আদিবাসী বলি, এই আদিবাসীরা যারা পাচ্ছেন সেটা কে করেছে? কংগ্রেস করেছে। পাহাড় অঞ্চলে যা যা ফ্যাসিলিটি মানুষের পাওয়ার এখন পর্যন্ত যেগুলি চলছে সবগুলি তো কংগ্রেসের সরকারের, তাহলে আজকে কেন ইন্দিরা কংগ্রেসের গান্ধী এই থেকে হালটা? শুরু করে নেই, আবার আসবে। ভারতবর্ষের সাংবিধানিক নিয়মে এটাই তো, সব একদল তো 100 বছরের জন্য আসেনি, আবার কংগ্রেস ঘুরে আসবে, এবং সেটা বেশি দূর নয়। এই কিছুদিনের মধ্যেই দেখবেন আপনারা কংগ্রেস কোন জায়গায়, কারণ বিকল্প ভারতবর্ষে কিছুদিনের একটাই মধ্যেই কংগ্রেস। কংগ্রেসের কংগ্রেস আবার কংগ্রেস ফিরবে, কংগ্রেস স্বমহিমায়, আসবে, রিন্টু বাবু কংগ্রেস যেটা আসবে বলছেন। স্বমহিমায়, কংগ্রেস দাঁড়ান। আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমরা জানি, আমরা দেখুন, মানুষের সাথে আছি, আমি মানুষের বলবো, সাথে কথা হ্যাঁ, বলছি। বলুন। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কিছুদিনের মধ্যে, দেখুন, বেশ, দেখতে থামাবো, থাকুন রিন্টু বাবু আমাদের থামাবো। ত্রিপুরায়। আহ, আমি কংগ্রেস নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আমার ওদের উদ্দেশ্যে বার্তাও বলতে পারেন যে ওরা আহ, প্রতিনিয়ত চেষ্টা করে বিজেপির পায়ে শেকল বাঁধার, বিজেপির পায়ে বেড়ি বাঁধার। কিন্তু ওরা যদি এটা না করে নিজের পায়ে যে শিকলটা বাঁধা আছে ওটা যদি খোলার চেষ্টা করতো, বা ওটা যদি খুলে দেখতো যে আমিও হাঁটতে পারি, সমাজে অন্য আরেকটা দল যেভাবে হাঁটছে, ছোট ছোট দল যেভাবে হাঁটছে, আঞ্চলিক দলগুলো যেভাবে হাঁটা শিখে দৌড়াচ্ছে, যে আমরাও দৌড়াতে পারি। কিন্তু ওদের মন মানসিকতা এরকম নয়। ওদের পায়ে শিকল বাঁধা আছে, ওটা না দেখে, ওটা না খুলে অন্যের পায়ে শিকল বাঁধতে যায় ওরা। তো সেই অবস্থা আজকে কংগ্রেসের পুরো ভারতবর্ষে। এবং আজকে দেখুন, বিরোধী শক্তিরা একজোট হয়ে কিছু বিদেশি শক্তিকে সঙ্গে নিয়ে, ডিপ স্টেটকে সঙ্গে নিয়ে, আমি বলবো প্রতিনিধিদের সাহায্য নিয়ে আজকে ভারতবর্ষের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এবং এটা আজকে প্রথম নয়, এরা বরাবরই ভারতবর্ষে প্রতি সময়
এরকম চেষ্টা করছিল এবং কোনো বারই কখনোই তারা সাকসেস হতে পারেনি, পারবেও না। তো যাই হোক, আমাদের যে বিষয়ে মূল আলোচনা আজকে, যে পাহাড় নির্বাচনে কি হতে যাচ্ছে। দেখুন, পাহাড় নির্বাচনে কি হতে যাচ্ছে সেটা সম্ভবত আপনারা আগামী 2-4 দিনের মধ্যে কিছু একটা মোটামুটি একটা চিত্র পেয়ে যাবেন। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, মাননীয় রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায় দিল্লিতে গেছেন, ওনারা একটা সুষ্ঠু বৈঠক করবেন এবং আমাদের বন্ধু দল তিপ্রা মোথা আমাদের সঙ্গে আছেন এবং আমরা বিগত লোকসভা নির্বাচনে আমরা জোট হয়ে লড়াই করেছি। আগামী দিনেও আমাদের কি স্ট্র্যাটেজি থাকবে, আমাদের গার্জিয়ান আছে, অভিভাবক আছেন, তারা নির্ধারণ করবেন। রামদা, এই কিন্তু যে যদি আপনারা বড় শরিক এবং ছোট শরিক যদি মিলিত হন, তাহলে সেটা বিরোধীদের জন্য কতটা চ্যালেঞ্জ হবে? আজকে কংগ্রেস আমাদের সাথে উপস্থিত রয়েছেন, অন্যদিকে সিপিএমও রয়েছে, তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? এটা চ্যালেঞ্জিং বলতে পারেন, আবার আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে 2018 নির্বাচনের পর থেকে নির্বাচন থেকে 2018 নির্বাচনে যে কংগ্রেস দল একটা সময় ত্রিপুরাতে শাসন করত, তারা মাত্র 3টে সিট পেয়েছে, সিপিআইএম 10টা সিট পেয়েছে। ঠিক তদ্রুপ 2023 নির্বাচনে কংগ্রেস 3টে সিট পেয়েছে, সিপিএম 10-এর মধ্যে সীমাবদ্ধ। তো সেইভাবে পাহাড়ে আপনি যদি দেখুন 2019 নির্বাচনে সিপিএম কংগ্রেস একটাও সিট পায়নি এবং পরবর্তী সময় এইবার যে নির্বাচন হলো, হ্যাঁ, আমাদের সিট কিছুটা কমেছে, কিন্তু তিপ্রামথা আগেও পাহাড় দখলে ছিল, মানে পাহাড়ে এডিসি তে ছিল, এবারও এসছে, আমরাও আগে সিট পেয়েছিলাম, এবার আমরাও সিট পেয়েছি। এবং আগামী দিনে ভিলেজ কাউন্সিল আছে, পৌর পরিষদের নির্বাচনেও সিপিএম কংগ্রেস দুজনেরই ভরাডুবি হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে তারা যেটা আমরা বলি টিম করে চলছে, না, টিম করেও চলতে পারেনি তারা, হ্যাঁ, কোন রকম তারা টিকে আছে। তো এই অবস্থায় আগামী দিনে আপনি যেটা বলছেন যে কংগ্রেস সিপিএম এর অবস্থান, হ্যাঁ, তারা আমার বিশ্বাস তারা যদি এখনো যে তাদের নিজের পায়ের যে শেকলটা সেটা খোলার চেষ্টা না করে বা না খুলে খালি অন্যদের পায়ে শেকল বাঁধার চেষ্টা করে, তারা আবারও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং রাজ্যের মানুষ তাদেরকে আগেও বিশ্বাস করেনি, আগামী দিনেও করবে না। তারা আগামী দিনেও একদম পরিষ্কার হয়ে যাবে এই রাজ্য থেকে, যেটা সারা ভারতবর্ষে কোথাও আজকে তাদের অবস্থান নেই। সিপিএম যেটাও কেরালাতে ছিল আজকে কেরালাতেও নেই, আর কংগ্রেস কোথাও টিম করে জ্বলছে। উভয় দল তারা একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বেশ, আজকে আমাকে থামাতে হবে প্রত্যেককে, কারণ সময় যেহেতু শেষ, তাই আলোচনাকেও শেষ করতে হবে এখানে। আমরা আশা করব যে আজকের এই আলোচনার রেশ হয়তো চলবে আগামী দিনেও, তার কারণ হচ্ছে রাজধানী দিল্লির দিকে এখন নজর রয়েছে প্রত্যেকের, যে এই বৈঠক থেকে কি বেরিয়ে আসবে। এবং যদিও আইনি জটিলতার সমস্যা তো মিটেছে, কিন্তু আগামী দিনে ভোটের জোট সমীকরণ কোন দিকে যাবে সবটাই নজর থাকবে। আমি ধন্যবাদ জানাবো তিনজনকে আমার সাথে সাফ কথাতে আজকে থাকার জন্য। তবে ত্রিপুরা নিয়ে আমরা আলোচনা করছিলাম, একদিকে যখন ভিলেজ কমিটি নির্বাচন এবং সেই নির্বাচন আসন্ন, আর এই নির্বাচনকে সামনে রেখে অঙ্ক কোন দিকে যাবে এবং এককভাবে লড়াই নাকি এক মঞ্চে আসবে দুই শরিক, সবটাই নির্ভর করছে আর 2-1 দিনের মধ্যেই যে জল্পনার মধ্যে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই নজর রাখতে হবে আমাদের দিল্লির দিকে যে ঠিক কি হচ্ছে এবং এই বৈঠকের পর কি আগামী দিনে আসতে চলেছে ত্রিপুরার জন্য। তবে আজকের সাফ কথা শেষ করবো এখানেই, পরবর্তীতে দেখতে থাকুন সংবাদ।